বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে সুস্থ ও নিরাপদ রাখার জন্য। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত নিয়াজ মোহাম্মদ অনলাইন স্কুলের আজকের কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ তফসির, সহকারী শিক্ষক, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা। কবি জসিমউদ্দিন রচিত পল্লী জননী কবিতাটির প্রথম পাঠ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা এর দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা রপ্ত করতে পারবে তা হচ্ছে সন্তানের প্রতি মায়ের অকৃত্রিম ভালোবাসার স্বরূপ বর্ণনা করতে পারবে, মুমূর্ষু সন্তানকে ঘিরে মাতৃহৃদয়ের হাহাকারের দৃষ্টান্ত বলতে পারবে, আরও কিছু নতুন শব্দের অর্থ বলতে পারবে। প্রথম শব্দটির অর্থ হচ্ছে পাণ্ডুর, তার অর্থ হচ্ছে প্রায় সাদা বা ফ্যাকাশে ধরনের। বনু শব্দটির অর্থ হচ্ছে বন্য। নয়ন শব্দটির অর্থ হচ্ছে চোখ। নীর শব্দের অর্থ হচ্ছে পানি। আড়ং শব্দের অর্থ হচ্ছে মেলা এবং পচান শব্দের অর্থ হচ্ছে পচে গেছে এমন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা কবিতাটি আবৃত্তিও করেছি, সেই সাথে আলোচনাও করেছি। আজকেও আমরা কবিতাটি কিছু কিছু অংশ আবৃত্তি করব, সেই সাথে আলোচনা করব। বাঁশ বনে বসি ডাকি কানাকু, রাতের আঁধার ছেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি, চলে বুনু পথে জোনাকি মেয়েরা, কুয়াশা কাফন ধরি, দুঃখ ছায় কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি। এখানে বাঁশ বনে বসি ডাকে কানাকু। বাঁশ বন বলতে আমরা বুঝি বাঁশ ঝাড়। গ্রামে সাধারণত আমরা এই বাঁশ ঝাড় দেখে থাকি। এই বাঁশ ঝাড়ে বসে কানাকু মানে একটা পাখি ডাকছে রাতের আধার ঠেলি। এই অন্ধকার রাতের মধ্যে, গভীর রাতের মধ্যে বাঁশ ঝাড়ে একটি পাখি ডাকছে। বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। বাদুর তো আমরা সবাই জানি, চিনি বাদুর কি। বাদুরের ডানা সাধারণত অনেক বড় হয় আর তার ডানা ঝাপটানোর শব্দ এবং বাতাসও অনেক বেশি হয়। কবি বলছেন এখানে যে বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। সুপারির বনের মধ্যে এই বাদুর যে ডানা ঝাপটাচ্ছে, তার যে বাতাস, পাখার যে বাতাস, এই বাতাসে যেন সুপারির বনগুলো হেলে যাচ্ছে। চলে বনু পথে জোনাকি মেয়েরা, কুয়াশা কাফন ধরি। অর্থাৎ বনের পথের মধ্যে কুয়াশার মাঝে জোনাকি পোকারা যাচ্ছে তারা। এই সমস্ত কিছু চিন্তা করে আর এসব কিছু দেখে শুনে মায়ের মন শঙ্কায় ভরে ওঠে। পরক্ষণেই মা বলছে দুঃখ ছায় কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে পড়ি। এই ধরনের শঙ্কা মার মনে জেগে উঠছে, তারপর সেটাকে আবার দুঃখ ছায় বলে তাড়িয়েও দিচ্ছে। পরে এই শঙ্কায় মা খুব কষ্ট পাচ্ছেন, তার অজানা আশঙ্কায় যে ছেলে কি সুস্থ হবে নাকি অসুস্থ অবস্থায় সে মৃত্যুবরণ করবে। যে কথা ভাবিতি পরাণ শিহরে, তাই ভাসে হেয়া কোণে, বালায় বালায় ভালো হবে জাদু, মনে মনে জাল বনে। যে কথা ভাবিতি পরাণ শিহরে, অর্থাৎ মার পরাণ শিহরিয়ে উঠছে যে কথা ভাবতে ভাবতে, অর্থাৎ এই অজানা আশঙ্কা এবং কিছু কিছু অলক্ষণিক দিক যেগুলো সে অবলোকন করছে গভীর রাতে, সেই কথাগুলো ভাবতে ভাবতে মার পরাণ শিহরে উঠছে। আর এই কথাগুলি বারবার যেন মার হৃদয়ের কোণে ভেসে উঠছে। বালায় বালায় বলে এই অকল্যাণগুলোকে মা যেন তাড়ানোর জন্য চেষ্টা করছে। ভালো হবে জাদু, মনে মনে মা জাল বনে। ছেলে যেন এই অকল্যাণের রাস্তা থেকে বেরিয়ে এসে সে সুস্থ হয়ে উঠবে, সে প্রত্যাশা করছে মা।
মা বালায় বালায় বলে সেসব অমঙ্গল তাড়াতে চাচ্ছে। তার সোনামণি জাদুমণি ভালো হয়ে যাবে মনে মনে, সে স্বপ্নের জাল বুনছে। ছেলে কয়, মাগো পায়ে পড়ি বলো, ভালো যদি হই কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। আচ্ছা মা বলো, এমন হয় না রহিম চাচার ঝাড়া, এখনই আমারে এত রোগ হতে করিতে পারে তো খাড়া। অর্থাৎ ছেলে কয়, মাগো পায়ে পড়ি বলো, ভালো যদি হই কাল। ছেলে মারকে বলছে যে মা আমি তোমার পায়ে পড়ি, আমি যদি কাল ভালো হয়ে যাই তাহলে করিমের সাথে যদি আমি খেলতে যাই তাহলে তুমি আমাকে গাল দেবে না তো। আচ্ছা মা বলো, আবার মাকে সে জিজ্ঞেস করছে, এমন হয় না রহিম চাচার ঝাড়া। রহিম চাচা মানে একজন কবিরাজ, তার কথাই বলছে এখানে অসুস্থ ছেলেটি, যে রহিম চাচার ঝাড়া, এখনই আমার এত রোগ হতে করিতে পারে তো খাড়া। অর্থাৎ আমি যে অসুস্থ, এত রোগ হতে আমাকে সুস্থ করতে পারতো, এমন হয় না যে রহিম চাচা ঝাড়া দিলে আমি এত রোগ থেকে সুস্থ হয়ে যাব। মা কেবল বসি রুগ্ন ছেলের মুখপানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। এ ছেলের এই সমস্ত কথা, ছেলের শিয়রের পাশে বসে বসে মা তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে, আর তার ভাষা ভাষার যত কথা আছে সবগুলো কথা যেন তার প্রাণ দিয়ে গিয়েছে। শোনো মা, আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও ঢ্যাপের মোয়া ব্যাধি তুমি 7 নড়ি শিকা ভরে, খেজুরে গুড়ের নয়া পাটালিতে হরুমের কোলা ভরে, ফুল চুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ পড়ে। সে মাকে বলছে যে শোনো মা, আমার লাটাইটা কিন্তু তুমি যতন করে রেখে দিও। আর ঢেপের মোয়া, ঢেপ বলতে আমরা বলছি শাপলা ফুল, তোমরা নিশ্চয়ই চেনো। শাপলা ফুলের শাপলা গাছে একটি ফল হয়, সেটা পানির উপরেই ভেসে থাকে, সাধারণত আমরা এটাকে ঢ্যাপ বলি। এই ঢ্যাপের ভিতরে ছোট ছোট চালের মতো ছোট ছোট একটা কিছু থাকে, যে বিষয় যেটিকে দিয়ে আমরা মুড়ি তৈরি করতে পারি, যেটিকে দিয়ে আমরা মোয়া তৈরি করতে পারি। ওই ঢ্যাপের কথাই বলছেন কবি এখানে, যে রাখিও ঢ্যাপের মোয়া ব্যাধি তুমি 7 নড়ি শিকা পড়ে। অর্থাৎ 7 নড়ি শিকা পড়ে, আমরা সাধারণত জানি যে 7টা হাঁড়িতে করে সে, এবং শিকা হচ্ছে গ্রামের বাড়িতে আমরা দেখি পাট দিয়ে এক ধরনের নেট তৈরি করা হয়, যেটিকে আমরা গ্রামের ভাষায় শিকা বলে থাকি। এই শিকার মধ্যে 7 নড়ি, 7টা হাঁড়িতে ভরে যেন এই ঢ্যাপের মোয়াগুলো রেখে দেওয়া হয়। সে অসুস্থ ছেলেটি তার মার কাছে আবদার করছে। আরও কি আবদার করছে, খেজুরে গুড়ের নয়া পাটালিতে হরুমের কোলা পড়ে। অর্থাৎ খেজুরের গুড়, খেজুরের গুড় সম্পর্কে আমরা সবাই জানি যে খেজুরের গুড় কি, সবাই তো চিনি আমরা, যে খেজুর গাছের যে রস, এই রস দিয়ে যে গুড় তৈরি করা হয় পাটালি গুড়, সেই পাটালি গুড়ের কথা বলা হচ্ছে। যে খেজুরের গুড়ের নয়া পাটালিতে হরুমের কোলা বলে। কোলা হচ্ছে তোমার এক ধরনের জার, যেটা একটু মোটাসোটা একটা জার থাকে, যার মধ্যে মুড়ি মুড়কি এগুলো রেখে দেওয়া হয় আর কি। তো অসুস্থ ছেলের আবদার হচ্ছে, খেজুরের গুড়ের নয়া পাটালিতে হরুমের গোলা পড়ে, ফুলচুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ পড়ে। ফুলচুরি শিকা হচ্ছে যে শিকাটা বিভিন্ন ফুলের মতো করে তৈরি করা। ফুল মানে কি, একটা অঙ্কন করে বা অঙ্কন না করে একটা চিত্র তৈরি করা হয়। শিকার মধ্যে অনেকগুলো ফুল তৈরি করা হয় বা অনেকগুলো চিত্র তৈরি করা হয়। এই ধরনের একটা শিকার মধ্যে ভরে এই সব কিছু যেন তার সম্মুখ করে, মানে তার সামনে যেন রেখে দেওয়া হয়। এই আবদারগুলো সে করছে কার কাছে? তার মার কাছে। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বোলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলো, থমথম কাল রাত। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বোলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলো, থমথম কালো রাত। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া কত কথা পড়ে মনে, কোনোদিন সে যে মায়ের না বলে গিয়েছিল দূর বনে। সাঁঝ হয়ে গেল তবু আসে না কো, আই ডাই মার প্রাণ। হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। এক কোচ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাঁধে, ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনই একালি সাঁঝে। তোমরা দেখো এখানে এই লাইনগুলোতে কবি কী বলতে চাচ্ছেন। ছেলে চুপ করে, এতগুলো কথা বলার পরেও
অনেকক্ষণ ধরে সারা রাত ধরে মা এবং ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে। মা অজানা আশঙ্কায় রাত্রি যাপন করছে, আর ছেলে তার বিভিন্ন কথাবার্তা তার মার কাছে উপস্থাপন করছে। একটা সময় ছেলে চুপ করে, কথা বলতে বলতে একসময় ছেলে চুপ করে যায়। মাও ধীরে ধীরে মাথায় বোলায় হাত, মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাহিরেতে নাচে জোনাকি আলো, থমথম কালো রাত। অর্থাৎ বাহিরেতে জোনাকি আলো নাচে, জোনাকি পোকারা বনের মধ্যে এদিক থেকে সেদিক যাচ্ছে, চলাফেরা করছে। আর এই থমথম মানে স্তব্ধ নিঝুম ঘোর অন্ধকার রাতের মধ্যে, এই কালো রাতের মধ্যে ছেলে আস্তে আস্তে চুপ করছে। মাও ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যেন ছেলে আস্তে আস্তে ঘুমোতে পারে। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া কত কথা পড়ে মনে। রুগ্ন ছেলের, অসুস্থ ছেলের মাথার কাছে বসে মায়ের আজকে কত কথা মনে পড়ছে। সে কোনো একদিন সে মায়ের না বলে অনেক দূর বনে চলে গিয়েছিল। মা তো অস্থির হয়ে গিয়েছিল, ছেলে কোথায় গেছে, কখন আসবে। এই অস্থির অবস্থায় সে যখন সময় কাটাচ্ছিল, ঠিক অন্ধকার হয়ে যাচ্ছে, সাঁঝ হয়ে গেল, মানে অন্ধকার হয়ে গেল, তবু ছেলে আসছে না। এই মার প্রাণ আনচান করছে, মা এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, রাস্তার পাশে যাচ্ছে, ছেলে কোথায় গেল এই চিন্তা করতে করতে মা যখন স্থির হয়ে যাচ্ছে, হঠাৎ করে শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। হঠাৎ করে মা শুনল যে তার ছেলে আনন্দের সাথে গান করতে করতে ফিরে আসছে বাড়িতে। এক কোচ ভরা বেথুল তাহার ঝামক ঝুমুর বাজে। কোচ ভরা বেথুল, বেথুল বলতে আমরা কী বুঝি? বেথুল হচ্ছে বেত। আমরা অনেকে দেখি জালি বেত নামে একটা শব্দ আছে, আমরা দেখি এই বেত গাছের যে ফল, সে ফলটা হচ্ছে বেথুল। এই বেথুল এক কোচ ভরা, কোচ মানে কি তার কাপড়ের মধ্যে ভরে রাখছে, তার শার্টের মধ্যে বা গেঞ্জির মধ্যে ভরে, কোচ ভরে বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে। সে আসতেছে, আর তার শব্দে ঝামুর ঝুমুর শব্দ হচ্ছে কার? বেথুল ফলের শব্দ হচ্ছে। আর কাছে আসার পরে মা বলছে, ওরে মুখ পোড়া, কোথা গিয়েছিলি এমনই কালি সাজে। অর্থাৎ মুখ পোড়া বলতে এখানে একটা আদরের সাথে একটা গালাগাল দিচ্ছেন মা তার ছেলেকে। ওরে মুখ পোড়া, কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে তুই এমন এই অন্ধকার মানে রাত্রের বেলা বা অন্ধকার সময়ে কোথায় তুই গিয়েছিলি। কত কথা আজ মনে পড়ে গরিবের ঘর তার, ছোটোখাটো কত বায়না ছেলের পারে নাই মিটাবার। তারপরে এই রাতের বেলা ছেলের শিউরের পাশে বসে বসে মার অনেক কথাই মনে পড়ছে। আজকে মনে পড়ছে তার কত কথা, আজ তার মনে পড়ছে তার ঘরটা গরিবের, দরিদ্র সংসার, কোনো কিছু সাধ্য নেই তার করার, ছেলের আবদার মেটাবার মতো তার কোনো সামর্থ্য নেই। এই ছেলে কত ছোটোখাটো বায়না ধরেছে, কোনো বায়নাই যেন তার মেটাতে পারে নাই এই দরিদ্র মা, পল্লী জননী, গরিব দুঃখিনী মা, কোনো কিছু যেন তার আবদার মেটাতে পারে নাই। এই কথাগুলো আজ তার এই অসুস্থ ছেলের শিউরের পাশে বসে বসে মা মনে করছে। আড়ঙ্গের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই, বলেছে আমরা মুসলমানের আড়ং দেখিতে নাই। আড়ঙ্গের দিনে মানে মেলার দিনে পুতুল কেনার জন্য কিছু পয়সা আবদার করেছিল ছেলে মার কাছে। মা সে পয়সা দিতে পারেনি, ব্যবস্থা করে দিতে পারেনি, জোগাড় করতে পারেনি সে পয়সাটা। তার বিনিময়ে, তার পরিবর্তে মা তার সন্তানকে বলছে যে আমরা মুসলমান মানুষ, আমাদের আড়ং দেখতে নাই, সেখানে গেলে হয়তো আমাদের গুনাহ হবে, পাপ হবে, এই সমস্ত বলে ছেলেকে বুঝাতে যাচ্ছে মা যে আমরা মুসলমান, আমাদের আড়ং দেখতে নাই। কিন্তু আসল কথা হচ্ছে মার সামর্থ্য নেই, সেই টাকা পয়সা সে জোগাড় করে দিতে পারেনি। তৎক্ষণাৎ ছেলের উত্তর, করিম সে গেল, আজই চলিল এমনই প্রশ্নমালা, উত্তর দিতে দক্ষিণী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। অর্থাৎ করিম সে যাচ্ছে, ছেলে বলতেছে করিম তো গেল, আজিজও যাচ্ছে। এই সমস্ত প্রশ্ন যখন সে তার মার কাছে করছে, এর উত্তর আর মা দিতে পারছে না। এই উত্তর দিতে গিয়ে মায়ের বুকের যে যন্ত্রণা, না পারার যে যন্ত্রণা, প্রত্যাশা মেটানোর যে না মেটাতে পারার যে যন্ত্রণা, এই যন্ত্রণা যেন আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে মায়ের। আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা, ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায়ে মায়ের ডানা। আজও রোগী তার পথ্য জোটেনি। আজকে যে সে অসুস্থ, এত অসুস্থ, এই অবস্থায়ও তার কোনো পথ্য জোটেনি। পথ্য বলতে আমরা কী বুঝি? অসুস্থ মানুষদেরকে সাধারণত ভালো কিছু খাবার দাবার, পুষ্টিকর কিছু খাবার দাবার দেওয়ার চেষ্টা করা হয়। সেই পুষ্টিকর খাবার দাবার কথাই বলা হচ্ছে, যে খাবারগুলো অসুস্থ ছেলেরা ভালোভাবে খেতে পারবে। কিন্তু এই আজকে এই রোগের মধ্যেও তার কোনো পথ্য জোটেনি, এমনকি ওষুধও আনা হয়নি।
ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা। ঝড়ের মধ্যে যেন একটা বাসার মধ্যে পাখি যেমন ঝড়ের মধ্যে কাঁপতে থাকে, ঠিক একই রকমভাবে এই বাচ্চা ছেলেটি, অসুস্থ ছেলেটি যেন তার মায়ের কাছে শুয়ে শুয়ে একই রকমভাবে জড়ায় আছে। যেন ওই ঝড়ের মধ্যে পাখিটি যে অবস্থায় আছে, এখানে ঘরের মধ্যে মায়ের কাছে ওই ছেলেটি, অসুস্থ ছেলেটিও যেন একইভাবে জড়িয়ে আছে। ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্যাণ এসুর, মরণের দুধ এলো বুঝি হায় হাঁকে মায়ে দূর দূর। ঘরের চালের মধ্যে হুতুম ডাকেছে। হুতুম একটা পেঁচা, আমরা পেঁচা হিসেবেই জানি হুতুম পেঁচা। এই ঘরের মধ্যে হুতুম পেঁচা ডাকছে। আর আমরা গ্রামের মধ্যে দেখে থাকি যে হুতুম পেঁচা ডাকলে পরে সেটাকে অকল্যাণ একটা ডাক বলে মনে হয়, যে কোনো কিছু শঙ্কা বা সামনে কোনো বিপদ, এই ধরনের যেন একটা অজানা আশঙ্কা এসে ভর করে মানুষের মনের মধ্যে। এই মরণের যে এই ধরনের একটি অকল্যাণের ভাবনাই মার মনে এসে চলে এসেছে। ঘরের চালিতে হুতুম ডাকিছে অকল্যাণ এসুর, মরণের দুধ এলো বুঝি হায় হাঁকে মায়ের দূর দূর। অর্থাৎ চালের মধ্যে যখন হুতুম পেঁচা ডাকছে সেটাকে অকল্যাণ সুর মনে করছে, এবং সেটা বুঝি মরণের দুধ হিসেবেই মনে হয় এখানে এসছে। সেজন্য মা এই হুতুম পেঁচাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। দুধ মানে কি? দুধ হচ্ছে সংবাদ বহনকারী। এখানে মা বলতে চাচ্ছেন যে ঘরের চালেতে যে হুতুম পেঁচা ডাকছে, এই হুতুম পেঁচা যেন মরণের দুধ হিসেবে চলে এসছে তার ঘরের মাঝে। সেজন্যই মা তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। পচা ডোবা হতে বিরোহিণী ডাক ডাকিতেছে ঝুড়ি ঝুড়ি, কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। অর্থাৎ পচা ডোবার মধ্য থেকে বিরোহিণী ডাক, একটা ডাক পাখি, সে ক্রমাগত ডেকেই চলছে, ডাকছে। কাকে ডাকছে? সেও কিন্তু সন্তান হারা। তার বাচ্চাগুলোকে কৃষাণের ছেলেরা কি করেছে? চুরি করে নিয়ে গেছে। এই বাচ্চার জন্য, সন্তানের জন্য ডাহুক পাখিটি পচা ডোবা হতে মানে ঝুড়ি ঝুড়ি ডাকছে, একটানা ডেকেই যাচ্ছে। এই ডাকগুলো যেন মায়ের কাছে একটা অজানা আশঙ্কা, একটা অকল্যাণ কোনো কিছু বয়ে আনছে বলে মনে হচ্ছে। সাধারণত এরকম যখন অবস্থায় থাকে আমরা, কোনো সন্তান বা কোনো মানুষ যখন অসুস্থ অবস্থায় থাকে, রাত্রিবেলা যখন আমরা এই ধরনের শব্দ, এই ধরনের সুর, বিভিন্ন ধরনের কিছু আমরা আমাদের মনে করি যেটা মনে অকল্যাণ, এটা যেন কোনো একটা দুঃসংবাদ বয়ে নিয়ে আসবে, এই ধরনের আশঙ্কাই মা করছেন তার সন্তানের পাশে বসে। ফেরে ভন ভন মশা দলে দলে, বড়ু পাতা ঝরে বনে, ফোঁটায় ফোঁটায় পাতা চোঁয়া জল ঝরিছে তাহার শনে। অর্থাৎ এখানে কবি বলতে চাচ্ছেন যে মশা, বনু মশা যেগুলো আছে সেগুলো যেন আবার বন থেকে বা পচা ডোবা হতে যেন আবার ফিরে এসছে। আর বুড়ো যে পাতাগুলো আছে, শুকনো পাতাগুলো, সেগুলো ঝরে যাচ্ছে বনের মধ্যে। আর ফোঁটায় ফোঁটায় পাতা চোয়া জল, ফোঁটায় ফোঁটায় যে ঝড় বৃষ্টি হয়েছে, সে ঝড় বৃষ্টির যে পানি, যে জল, এই জলগুলো যেন ফোঁটায় ফোঁটায় পাতা থেকে চুয়ে চুয়ে পড়ছে। এই কথাগুলো এখানে কবি বলতে চাচ্ছেন। রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা, সম্মুখে তার ঘোর কজ্জটি মহাকাল রাত পাতা। অর্থাৎ রুগ্ন ছেলের শিওরের মধ্যে বসে বসে মা একা একা জেগে আছে, আর তার সামনে যেন কুয়াশাচ্ছন্ন একটা মহাকাল রাত চলছে। এই রাত যেন আর শেষ হবে না, রাত শেষ হচ্ছে না। কখন শেষ হবে তাও মা জানে না। আসলে যখন বিপদ হয়, বিপদের সময় আমরা সাধারণত একটা রাত্রিকে অনেক বড় রাত্রির মতোই মনে করি। রাতের বেলা যদি কেউ কোনো কিছুর জন্য অপেক্ষা করে, মনে হয় যে রাত যেন আর শেষ হচ্ছে না। সেই একই রকম রুগ্ন ছেলেটির পাশে বসা, অসুস্থ ছেলেটির পাশে বসা দুঃখিনী মায়ের এই রাত্রি যেন মহাকাল হিসেবে, মহাকাল রাত হিসেবে তার সম্মুখে এসে দাঁড়িয়েছে। এই কুয়াশাচ্ছন্ন মহাকাল রাতটা যেন আর শেষ হচ্ছে না। পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ, বাতাসে জমায় খেল, আঁধারের সাথে ঝুঁজিয়া তাহার ফুরায় এসেছে তেল। পার্শ্বে কি জ্বলছে? এই মাটির প্রদীপটা, কুপি বাতিটা নিবু নিবু করে জ্বলছে, তার সাথে বাতাসের সাথে সে যেন খেলছে। বাতাস যখন আসছে সে প্রায় নিভে যাচ্ছে, আবার বাতাসটা একটু কমলে সে যেন আবার জ্বলে উঠছে। এইভাবে বাতাসের সাথে যুদ্ধ করে করে কুপি বাতিটি যেমন টিকে আছে, একই রকমভাবে
মার অসুস্থ সন্তান, অসুস্থ ছেলেটির জন্য এই রাতের বেলায়, ঘোর অন্ধকার রাতের বেলায় সে সুস্থ হবে কি হবে না, এই অসুস্থতা নিয়ে সেও যেন তার জীবন প্রদীপের সাথে যুদ্ধ করছে, তার জীবনের সাথে সেও যেন যুদ্ধ করছে, সে কি বাঁচবে না অসুস্থ অবস্থায় সে মারা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করলাম কবিতাটির বিভিন্ন অংশ নিয়ে। এখন আমরা একটু মূল্যায়নে যাব। আশা করি তোমরা প্রস্তুত আছো। পল্লীজননী কবিতায় কোন ফলের কথা বলা হয়েছে? নিশ্চয়ই মনে আছে। কী ফল? ব্যাথুল ফলের কথা বলা হয়েছে। বুনো পথে কারা কুয়াশা কাপন ধরে চলে? কারা? জোনাকিরা। আজও রোগে তার পথ্য জোটেনি। পথ্য না জোটার কারণ কি? পথ্য না জোটার কারণ হচ্ছে দরিদ্র, নিপীড়িত, নিষ্পেষিত একজন দুঃখিনী মা, তার পক্ষে সামর্থ্য নেই যে ছেলেকে কোনো পথ্য কিনে দেওয়ার, কারণ সে তো এমনিই কষ্টে আছে, দরিদ্র অবস্থায় আছে, সে 3 বেলা খেতেই পারে না। এখানে সে অসুস্থ ছেলেকে কি করে পথ্য এনে দেবে? তো দারিদ্রতার কারণেই মূলত ওই অসুস্থ ছেলের পথ্য জোটেনি। খোকা 7 নড়ে শিকায় কী রাখতে বলেছে? 7 নড়ে শিকায় ঢেপের মোয়া, খেজুরের গুড়, এগুলো রাখতে বলেছে। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা থেকে তোমাদেরকে বাড়িতে একটু কাজ করার জন্য কাজ দেব। পল্লীজননী কবিতার পাঠ পরিচিতি বর্ণনা করো। তোমরা পল্লীজননী কবিতাটির যে পাঠ পরিচিতি আছে, এই পাঠ পরিচিতি সম্পূর্ণটা তোমরা ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে। আর একটা কথা মনে রাখবে, পাঠ পরিচিতি যদি ভালোভাবে রপ্ত করতে পারো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই দেওয়া সম্ভব। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদেই থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।